আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ৪৮। খাওয়া দাওয়া শেষে ফুপ্পিরা বিদায় নিয়ে চলে গেছেন। পথশিশুদের খাওয়া শেষে আবির নিজে এগিয়ে দিয়ে গেছে। এই সুযোগে মেঘ আর তার বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছে। তানভীর পাশের টেবিলে বসে ফোন চাচ্ছে আর একটু পরপর মেঘদের দেখছে। পাশে বসাতে ওদের সব কথাবার্তা নিয়ে তানভীরের কানে যাচ্ছে। তামিম দু একটা কথা বলল, মিনাজ তেমন কথাই বলছে না। দুই একবার এদিক সেদিক তাকাতে গিয়ে তানভীরের সঙ্গে চোখাচোখি হয়েছে। তানভীরের গুরুগম্ভীর চেহারা আর ক্রোধিত আঁখি দেখে মিনাজ দৃষ্টি নামিয়ে নিয়েছে। তানভীরের ভয়ে কিছুই বলতে পারছে না। মিনাজ গিফটের পাশাপাশি মেঘের জন্য একটা ব্রেসলেট এনেছিল, যেটা ঠিক মাঝখানে এম অক্ষর ছিল। মিনাজ আর মেঘ দুজনের নামের প্রথম অক্ষর এম, সেই সুবাদে মিনাজ এটা এনেছে। মেঘ তেমন কিছু না ভাবলেও মিনাজ নিজের কথাই ভাববে, কিন্তু তানভীরের ভয়ে প্রথম থেকে মিনাজ গুটিয়ে আছে। আবির আসার পর তো মিনাজের স্বাভাবিক নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছে। আবিরের দেয়া সুবৃহৎ সারপ্রাইজ, মেঘকে দেয়া ডায়মন্ডের আংটি, তানভীরের দেয়া গোল্ডেনের ব্রেসলেট, পপ্পিদের দেয়া দামি গিফটের ভিড়ে মিনাজের গিফট কিছুই না। তানভীর কিছুক্ষণ পর নরম স্বরে বলল, তোমরা আর কি কি খাবে বলো, আনাচ্ছি। মিষ্টিরা সকলেই নরম স্বরে বলল, কিছু লাগবে না ভাইয়া, অনেক ধন্যবাদ। তানভীর মৃদু হাসলো, কিছুই বলল না। এই ফাঁকে বন্যাকে খানিক দেখা গেল। বন্যা আজ নেভি ব্লু রঙের একটা মোটামুটি গার্জিয়াস গাউন পরেছে, সাথে গর্জিয়াস গোল্ডেন হিজাব, ঠোঁটে কড়া লিপস্টিক, চোখে গাঢ় কাজল। বন্যা সচরাচর সাজে না, আজ বন্যার এত সাজ দেখে তানভীর হৃদয়ে ভূমিকম্প শুরু হয়েছে। বন্যা আসার পর থেকে তানভীর একটু পরপর আট চোখে বন্যাকেই দেখছিল। সবার সামনে সরাসরি তাকাতে পারছিল না, আবার না তাকিয়েও থাকতে পারছিল না। তানভীরের ভূকম্প এখন অনেকটাই কমে এসেছে, তবে মস্তিষ্কের প্রতিটা নিউরন জানান দিচ্ছে তাহার মোহমায়ে জর্জরিত তানভীরের অন্তরতম অচল। তাহার দৃষ্টি শান্ত হৃদয় অশান্তি তোলপাড় চালাচ্ছে। তবুও তানভীর সবকিছু উপেক্ষা করে মায়াভরা সেই গভীর কুয়াশায় ঝাঁপিয়ে পড়তে চায়, নিজেকে সংহার করতে চায়। কিছুক্ষণ পর আবির আসছে। রেস্টুরেন্ট বিল পরিশোধ করে মেঘদের কাছে এসে মিনাজের টাইমের দিকে তাকিয়ে সচেতন কণ্ঠে শুধালো, তোমরা কি যেতে পারবে? তামিম উপর নিচ মাথা নেড়ে ভদ্রতার সহিত বলল, জি ভাইয়া, যেতে পারবো। আবির এবার মেঘের পানে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডাদের শেষ হলে আসুন, যেতে হবে। আবিরের আপনি সম্বোধন বন্যা কপাল কুঁচকালো। বন্যা যতবার আবিরকে দেখছে ততবারই মেঘকে তুই বলে সম্বোধন করতে শুনেছে, আজ হঠাৎ আপনি বলছে। বন্যা ভুল শুনল কিনা তাই ভাবছে। মেঘ বান্ধবীর থেকে বিদায় নিল। তানভীর মেঘের গিফটগুলো নিয়ে সামনে এগিয়ে গেছে। তানভীরের কিছুটা পিছনে আবির, আবিরের থেকে একটু দূরে মেঘ, মেঘের পেছনে বন্যারা, সবশেষে তামিম আর মিনহাজ। রেস্টুরেন্টের দরজার কাছাকাছি যেতে মেঘের গাউন থেকে বের হওয়া সুতার সঙ্গে জুতার স্টোন আটকে গেছে। ড্রেসে টান পড়তে মেঘের সম্পূর্ণ শরীর সামনের দিকে ঝুঁকে আসে, সেই সঙ্গে মুখ দিয়ে আকস্মাৎ বেরিয়ে আসে উফ শব্দটা। আবিরের কানে পৌঁছানো মাত্রই আবির ঘুরে সুদীর্ঘ দু কদম এগিয়ে এসে মেঘের দু কাঁধ ধরে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে শুরু করে, কি হয়েছে তোর, কোথায় ব্যথা পাইছিস? বন্যা, মিষ্টি, মিনাজ সবাই একসঙ্গে স্তব্ধ হয়ে গেছে। মেঘের কি হয়েছে তা বুঝে ওঠার আগে আবির মেঘকে ধরে ফেলেছে। আবির নিজেও বুঝতে পারেনি মেঘের কি হয়েছে। আবিরের চিন্তিত কণ্ঠের একের পর এক প্রশ্নের প্রতি উত্তর মেঘ ধীর কণ্ঠে বলল, মনে হয় জুতার সুতা আটকিয়েছে। এর মধ্যে বন্যা এগিয়ে এসে মেঘের হাত ধরলো। আবির সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়েছে। এক মুহূর্ত দেরি না করে জুতা সহ মেঘের পা আবিরের হাঁটুর উপর তুলে নিল। শরীরের ব্যালেন্স হারাতে নিলে মেঘ তাড়াতাড়ি আবিরের মাথায় হাত রাখে। পা উপরে ওঠানোতে মেঘ কিছুটা সোজা হয়ে দাঁড়িয়েছে। মিনাজ, তাই মিষ্টি বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির স্বস্তির হস্তে জুতা থেকে মেঘের ড্রেসের সুতা খুলে দিচ্ছে। তানভীর এতক্ষণে পেছনে ফিরে তাকিয়েছে। সহসা উচ্চস্বরে বলল, কি হয়েছে বনুর? আবির বসা অবস্থাতেই বলল, কিছু না, তুই যা। তানভীর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরিস্থিতি স্বাভাবিক দেখে চলে গেছে। আবির মেঘের পা নামিয়ে দাঁড়িয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, শুধু সুতায় আটকে ছিল নাকি পায়েও ব্যথা পেয়েছিস? মেঘ আস্তে করে বলল, পায়ে ব্যথা পায়নি। সত্যি তো? হ্যাঁ। আবির দাঁতে দাঁত চেপে অতি ধীর কণ্ঠে বলল, দেখে শুনে হাঁটবি তো নাকি? আর একটু হলেই মাথায় লাগতো। বন্যা অবাক চোখে আবিরকে দেখছে। আবিরের হাঁটুতে ময়লা লেগে আছে, অথচ সেদিকে তার বিন্দু পরিমাণ মনোযোগ নেই। বন্যার সঙ্গে সঙ্গে মেঘও আশ্চর্য নিয়ে আবিরকে দেখছে। এতগুলো চোখ অবাক দৃষ্টিতে আবিরকে দেখছে তা বুঝতে পেরে আবির চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, হাঁটতে পারবি? পারবো। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। হুম। আপনার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। কোনো ব্যাপার না। মেঘের হাতের পার্স, ফোনের আবিরের দেয়া আংটির খালি বক্স আবিরের হাতের দিকে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ড্রেসটা একটু উঠিয়ে হাঁটিস। মেঘ আবিরের কথা মতো দু হাতের ড্রেসটা হালকা উঠিয়ে পা বাড়ালো। আবির সামনের দিকে থাকা সত্ত্বেও দৃষ্টি তার পেছনে। মেঘের হাঁটতে সমস্যা হচ্ছে কিনা, জুতায় সুতা আটকাচ্ছে কিনা তা দেখেই যাচ্ছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে আবারও শুধালো, ব্যথা পাচ্ছিস না তো? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। বন্যা প্রখর নেত্রে আবিরকে পরখ করছে। তামিম মিনাজকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, কিছু কি বুঝতে পারছিস? তানভীর চোখের ইশারায় প্রশ্ন করলো, কি? মেঘের যে কোনো সমস্যায় এগিয়ে যাওয়া কথা তোর, অথচ তুই বোঝার আগে কয়েকজন দায়িত্ব পালন করে ফেলেছে। মিনাজ তামিমের দিকে তাকিয়ে ভ্রু গোটালো। তামিমের কথাই তার ভালো লাগেনি, তাই বোঝালো। নিচে আসতে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই দাঁড়া এখানে, আমি বাইকটা নিয়ে আসি। আবির যেতেই বন্যা মেঘের কাছাকাছি এসে উত্তেজিত কণ্ঠে বলল, বেবি, আই এম শকড। মেঘ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকাতে লাজুক হাসলো। বন্যা পুনরায় বলল,
আমার কিন্তু আবির ভাইয়ের উপর সন্দেহ হচ্ছে, তোর হচ্ছে না? মেঘ মুচকি হেসে বলল, সন্দেহ আমি বেশ কিছুদিন যাবতই করছি, কিন্তু কিছু বুঝতে পারছি না, কারণ ওনার আচরণ কেমন জানি একদম অদ্ভুত। এই যে দেখলি এত যত্ন নিচ্ছে, একটু পরে দেখা যাবে রাগে যা তা বলছে। বন্যার উত্তেজিত চেহারা চিন্তার ছাপ পড়ে গেছে। চিন্তিত কণ্ঠে বলল, থাক এত ভাবিস না, দোয়া করে উনি অদ্ভুত হলেও বহুরূপী যেন না হয়। মেঘ ভ্রু কুঁচকে বন্যার দিকে তাকে প্রশ্ন করলো, বহুরূপী মানে? মানে বুঝতে হবে না বেবি, আমি চাই তোর ওনার মতো মনে তুই না থাকলে অন্য কোনো নারীর অস্তিত্ব যেন না থাকে। মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেংসি কেটে বলল, অন্য নারীর অস্তিত্ব থাকলেও আমি চিরতরে সেই অস্তিত্ব মুছে দেব। উনি আমার মানে আমারই, উনি আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা। ওনাকে এত সহজে ছাড়ছি না। বাস্তব জীবনে ওনাকে না পেলে মরে পেতনি হয়ে ওনাকে মেরে ফেলবো, তারপর ভূত আর পেতনি মিলে সংসার করব, তবু ওনাকেই আমার লাগবে। বন্যা হাসতে হাসতে বলল, তোদের সংসারে আমায় দাওয়াত দিবি না? কেন দিব না, তুই আমার একমাত্র বেষ্টু বলে কথা, তোকেও মেরে আমাদের কাছে নিয়ে যাব, চিন্তা করিস না। বন্যা মেঘের বাহুতে আস্তে করে থাপ্পড় মেরে বলল, পাগলি একটা। মেঘ হঠাৎই বন্যার দিকে কেমন করে তাকালো। বন্যা আস্তে করে বলল, কি হয়েছে? আবির ভাই আমার প্রেমে পাগল হবে কবে? কেন, আমি তো অলরেডি পাগল হয়ে গেছি। আবির ভাই পাগল হলেই পাবনা গিয়ে সংসারটা শুরু করব। বন্যা হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে, মুখে হাসি রেখে বলল, আল্লাহ আমায় বাঁচাও, বিয়ের খবর নেই, এদিকে কোথায় সংসার করবে তা ভেবে ফেলেছে। মিনাজ মিষ্টিরা মেঘদের একটু পেছনে ছিল। বন্যার এত হাসি দেখে মিনাজ বিরক্তির স্বরে বলল, এত হাসছিস কেন? ভাল লাগছে তাই হাসছি, তোর কোনো সমস্যা? হ্যাঁ আমার কানে লাগছে। তাহলে কানে আঙুল দিয়ে রাখ। মিনাজের রাগ আরো বেড়ে গেছে। একদিকে মেঘের প্রতি আবিরের কেয়ার, অন্যদিকে বন্যার হাসিতে মিনাজ রীতিমতো রাগে কটমট করছে। এর মধ্যে আবির আর তানভীর দুজনই হাজির হলো। আবির তানভীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে, আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি। আচ্ছা ভাইয়া। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, তোর পার্টস গাড়িতে রেখেছি আর ফোন আমার পকেটে, লাগলে বলিস। চল এখন। মেঘ বাইক পর্যন্ত যেতে আবির বাইক থেকে একটা হেলমেট নিয়ে প্রতিদিনের মতো মেঘকে পরিয়ে দিচ্ছে। বন্যা এসব ঘটনা থেকে অভ্যস্ত, কিন্তু মিষ্টিরা প্রথমবার দেখছে। এতদিন শুধু মেঘের মুখে আবিরের প্রশংসা শুনে আসছেন, আজ তার খানিকটা নিজের চোখেই দেখেছে। মেঘ বাইকে বসার পর আবির কয়েকবার পেছনে ঘুরে মেঘের ড্রেস ঠিক করে দিচ্ছে, যাতে জুতা বা বাইক কোনোভাবে না আটকায়। আবির মেঘকে নিয়ে চলে যাচ্ছে। তানভীর তামিমদের উদ্দেশ্য করে বলল, তোমাদের রিক্সা ঠিক করে দিয়েছি, যাও। বন্যা দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা গাড়িতে আসো। ওরা কিছু বলতে গেলে বন্যা চোখ ইশারা দিল। সন্ধ্যার পর হয়ে গেছে, এ অবস্থায় তানভীর নিজেই ওদের এগিয়ে দিয়ে আসতো। তারপরও আবির বলে গেছে, এখন মিষ্টিরা কিছু বললেই তানভীরের ধমক শুনবে, তাই বন্যা ওদের আটকিয়েছি। মিষ্টিরা দুজনকে নামিয়ে তানভীর বন্যাকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তানভীর একটু ভেবে প্রশ্ন করল, ফুচকা খাবে? না। কেন, তোমার ফুচকা প্রিয় না? অনেক খেয়ে ফেলেছি, পেটে জায়গা নেই। তানভীর হেসে বলল, ফুচকার জন্য পেট নয়, মনে জায়গা দরকার। তানভীর রাস্তার পাশে গাড়ি সাইড করে নামলো। তানভীরের দেখা দেখি বন্যাও নেমেছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন সত্যি ফুচকা খেতে পারবো না। সমস্যা নেই, একটু হাঁটবে, যখন দেখবে তখন খেতে ইচ্ছা করবে। বন্যা মাথা নিচ করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, এটা ঠিক না? ঠিক বেঠিক আমি কম বুঝি। বন্যা তীক্ষ্ণ দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। মেঘরা এক একটা ভাই বোন ঘাটতেরা সেরা, ওরা যা বলবে তাই করবে। বন্যা হাল ছাড়লো না, অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, রাত হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। তানভীর আর চোখে তাকিয়ে তপ্তস্বরে বলল, এই মেয়ে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না তেমন কিছু না। কিন্তু? তাহলে কিন্তু কিসের? তোমার বাসার মানুষ জানে তুমি কোথায় গিয়েছো, আর আমি তোমাকে এগিয়ে দিয়ে যাবো সেটাও জানে, তারপরে এত টেনশন কিসের তোমার? এমনি। আশেপাশে মানুষ ভিড়, তানভীর হাঁটছে, সঙ্গে বন্যাও হাঁটছে। কিছুটা সামনে যেতে দুটো ছেলে তানভীরকে সালাম দিল। তানভীর সালামের উত্তর দিয়ে দুজনের মধ্যে একজনকে মুচকি হেসে শুধালো, ভাই উনি কি ভাবি নাকি? তানভীর সহসা বন্যার দিকে তাকালো। বন্যা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তানভীরের দিকে। তানভীর ছেলেগুলোর দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধমকের স্বরে বলল, কখন কি প্রশ্ন করতে হয় তোরা এটাও জানিস না? যা এখান থেকে। ছেলে দুইটা সরি বলে মাথা নিচু করে চলে গেছে। তানভীর বন্যার দিকে না তাকিয়ে বলল, ডোন্ট মাইন্ড প্লিজ। বন্যা শক্ত কণ্ঠে বলল, আমি বাসায় যাব। কেন? ভালো লাগছে না। ও ও মানে? তোমার যখন ভালো লাগবে তখন ফুচকা খাবে, তারপর বাসায় যাবে। বন্যা রেগে বলল, আজব, আমি বললাম তোমার ভালো লাগছে না। তানভীর এবার রাগী স্বরে প্রশ্ন করলো, তো আমি কি করব? নদীতে ফেলে দিয়ে আসবো মানে? তানভীরের হঠাৎ আবিরের বলা কথাটা মনে পড়েছে। রাগ উঠলেও বন্যাকে রাগ দেখানো ঠিক হবে না। তানভীর কপাল গুটিয়ে বলল, মন খারাপ করে বাসায় গেলে সবাই ভাববে আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। সত্যি কি তাই? কেউ কিছু ভাববে না। তানভীর মৃদুস্বরে শোধালো, ছেলেগুলোর কথায় মাইন্ড করছো? না তো, এমনি চলে যাব। তানভীর নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারছে না, রেগে বলল, তোমার সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি, আর কখনো এমন কাজ করব না। তানভীরের প্রবল রাগ বুঝতে পেরে বন্যা শান্ত হয়ে গেছে। কোমল কণ্ঠে বলল, আমি ফুচকা খেয়ে যাব। খেতে হবে না ফুচকা, মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না, চলো, আমার খেতে ইচ্ছা করছে। তানভীর তীব্র আক্রোশ কণ্ঠ ঢেলে বলল, ঠিক আছে, খেয়ে আসো, আমি গাড়িতে আছি। বন্যা মৃদু স্বরে বলল, আমার একা থাকতে ভয় লাগছে।
তানভীর এবার বিরক্ত হয়ে বন্যার দিকে তাকালো। বন্যার মায়াবী দৃষ্টি চোখে পড়তেই তানভীরের অভিব্যক্তি বদলে গেল। স্বাভাবিক কণ্ঠে বলল, এখানেই বসো, আমি অর্ডার দিয়ে আসছি। তানভীর চেয়েছিল রাতের শীতল পরিবেশে বন্যার সাথে একান্ত কিছুটা সময় কাটাবে। তানভীরের ভেতর জুড়ে সর্বদা বন্যায় ঘুরপাক খায়। বিকেল থেকে বন্যাকে দেখার, একান্তে কথা বলার তীব্র ইচ্ছা জেগেছিল তানভীরের মনে, তাই ফুচকার কথা বলে নিয়ে আসছিল। ফুচকাকে কিছুক্ষণ বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বন্যার বাসার সবার জন্য আবির রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে দিয়েছে। তারপরও বন্যা ওর বোনের জন্য ফুচকা নিয়েছে। এদিকে আবির মেঘকে বাসার কাছ পর্যন্ত নামিয়ে দিয়েছে। মেঘ নেমে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, আপনার আংটিটা দিয়ে দিই? কেন? আমার আংটি লাগবে না, আপনার জিনিস আপনার কাছে রেখে দিন। কেন, আবার কি হয়েছে? মেঘ মনে মনে আওড়ালো, দামি গিফট নিয়ে আমি কি করব? আপনি যদি আমার না হন। মেঘের নীরবতা বুঝতে পেরে আবির রাগান্বিত কণ্ঠে বলল, আংটি যদি হাত থেকে খুলিস তাহলে তোর খবর আছে। বাসায় যা। খুললে কি করবেন সেটা তো এখন বলবো না, খুললে বুঝাবো। মেঘ ডান হাত দিয়ে একটানে অনামিকা আঙুল থেকে আংটিটি খুলে হাতের তালুতে নিয়ে আবিরের সামনে ধরে বলল, এই নিন। আবির আংটিটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, তোর এই আংটির প্রয়োজন নেই? না। ফেলে দিলে আফসোস করবে না তো? আবির বাইকে বসে আংটিটি ফেলে দেওয়ার জন্য হাত তোলা মাত্র মেঘ দুহাতে আবিরের হাত আঁকড়ে ধরে বলল, প্লিজ ফেলবেন না, আমি পরবো, আমায় দিন। তুই যেহেতু পড়তে চাস না, থাক, বাদ দে, অপছন্দের জিনিস না পরাই ভালো। মেঘ আবিরের হাত আরো শক্ত করে ধরে বলল, আমি কখন বললাম অপছন্দের জিনিস? আমার আংটিটা আমায় দিন। দুদিন পর পর খুলে ফেলার থেকে ভালো আমি এনেছি, আমিই ফেলে দিই। মেঘ তপ্তস্বরে বলল, আর ফেলবো না। সত্যি তো? সত্যি। আবির আংটিটা হাতে দিয়ে 1 সেকেন্ড দেরি না করে মেঘের বাম হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিয়েছে। মেঘের হৃদস্পন্দন সঙ্গে সঙ্গে জোরালো হয়ে গেছে। মেঘের নিস্তব্ধ আখি যুগল স্তব্ধ হয়ে আছে হাতের অনামিকা আঙুলে। আকস্মাৎ বিবল চোখে তাকালো আবিরের দিকে। আবির নিরুদ্বেগ ভঙ্গিতে পকেট থেকে মেঘের ফোন বের করছে। ফোন মেঘের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় যা। আবির চলে গেছে, কিন্তু মেঘের পা থেমে আছে। আঙুলের দিকে তাকাতেই আবির ভাইয়ের আংটি পরানোর দৃশ্যটি চোখের সামনে ভেসে উঠেছে। আর প্রতিবারই গা শিউরে উঠছে। রেস্টুরেন্টের ডায়মন্ডের আংটি দেখে এক মুহূর্তের জন্য মেঘের মনে আদম্য ইচ্ছা জেগেছিল আবির ভাইয়ের হাত থেকে আংটিটা পরবে। কিন্তু ফুপিরা, তানভীর ভাইয়া বন্যার সবার সামনে নিজেকে ম্যাচুরিটি প্রমাণ দিতে নিজেই আংটি পরে নিয়েছিল। অথচ মেঘের সুপ্ত ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে পূরণ হয়ে গেছে। এদিকে রুমে ঢুকে মিনাজ লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়েছে। তামিম হাত মুখ ধুয়ে এসে রুমে এসে মিনাজের এই অবস্থা দেখে প্রশ্ন করলো, কিরে, তোর আবার কি হয়েছে? ভালো লাগছে না। ভালো না লাগাটাই স্বাভাবিক। মিনাজ রাগান্বিত দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে আছে। তামিম কিছুক্ষণ নীরব থেকে আবারও বলল, আমার সাথে রাগ দেখালে কি হবে? তুই নিজের সব দেখে আসছিস। মেঘ যদি রাজকুমারী হয় তাহলে মেঘের আবির ভাই রাজকুমার। ওদের ব্যাপার স্যাপারই আলাদা লেভেলের। মেঘ আমাদের সাথে সিম্পল ভাবে মিশে বলে এই না তারা আমাদের মতো সাধারণ। আজ তানভীর ভাইয়া আর আবির ভাইয়া ইনডিরেক্টলি তাদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন। সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং করে আনলিমিটেড খাবার, ডায়মন্ড গোল্ড গিফটের ভিড়ে তোর আমার অবস্থান ঠিক কোথায় বুঝতে পারছিস? মিনাজ চোখ নামে ধীর কণ্ঠে বলল, আমি মেঘকে পছন্দ করি। তুই পছন্দ করিস, কিন্তু আমার মনে হয় আবির ভাইয়া মেঘকে ভালোবাসে। মেঘের প্রতি ওনার কনসার্ন দেখেছিস? মেঘ উফ করাতে দেরি হয়েছে, কিন্তু ওনার অ্যাকশন নিতে দেরি হয়নি। তাছাড়া খাওয়ার সময় দেখেছিলি মেঘকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিচ্ছিল। তাছাড়া মেঘ চাওয়ার আগেই সব হাজির। ওদের সাথে আমাদের নিজেদের ভাবতেই পারবো না। বন্যা মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়ে আমায় রিজেক্ট করতে একবার ভাবিনি। আর তুই মেঘকে নিয়ে ভাবছিস? তোর কপালে শনি আছে। শনি থাকলেও আমি এর শেষ দেখে ছাড়বো। শালা নিজেও মরবি, আমাকেও মারবি। আজ মেঘ ভার্সিটিতে আসার পর থেকে মিষ্টিরা মেঘকে রাগাচ্ছে। মিষ্টি আবির ভাইয়ের লুক আর ব্যাপারের উপর ক্র্যাশ খাইছে, একথা বলা মাত্র মেঘ তেলে বেগুনে জ্বলে উঠেছে। মিনাজও সেই সঙ্গে বলছে, মিষ্টি তোর পছন্দ হলে প্রেম করতে পারিস। মেঘ রাগে গজগজ করতে করতে বলল, তোর মাথাটা আগে ফাটিয়ে তারপর মিষ্টির মাথা ফাটাবো বলে দিলাম। মিনাজ হেসে বলল, বললেই হলো, তুই বারণ করার কে? মিষ্টি তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। মেঘ মিষ্টির হাত থেকে সানগ্লাসটা একটানে নিয়ে নিজের চোখে দিয়ে গলা খাকড়ি দিয়ে ভাব নিয়ে বলল, আমি কিন্তু আবির ভাইয়ের হবু বউ। মানে? আবির ভাই আমার আংটি পরিয়ে দিয়েছেন, তাহলে আমি কি ওনার হবু বউ না? মিনাজ কপাল কুঁচকে তাকিয়ে আছে। তামিম হাসতে হাসতে বলল, নিশ্চিত রাতে স্বপ্ন দেখেছিস? কাল আমাদের সবার সামনে নিজের হাতে নিজে আংটি পরলি, এখন আসছিস ভাব নিতে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ভাব কেন নিব? উনি বাসার সামনে দিয়ে আংটি নিজের হাতে পরিয়ে দিয়েছেন, ওরা কেউই বিশ্বাস করতে চাচ্ছে না। বন্যা মেঘের ভাবভঙ্গি থেকে আস্তে করে বলল, সত্যি পরাইছেন? মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে বলল, 100% সত্যি। মিনাজ বিরক্তির স্বরে বলল, কোন হাতে পরাইছে? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, বাম হাতে। মিনাজ মাথা নিচু করে মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ হাসতে হাসতে বলল, বাম হাতে আংটি পরালে বিয়ে হয় না। মেঘ ভেংচি কেটে বলল, আমার এত কিছু বোঝাতে হবে না, বিয়ে হয়েছে মানে হয়েছে, তোদের মানতে হবে না, আমি মানলেই হলো। তামিম বিড়বিড় করে বলল, তোর মাথা পুরা গেছে। মেঘদের দিনকাল ভালোই যাচ্ছে, কিন্তু আবিরের ক্রোধ কোনো মতেই থামছে না। আশেপাশে সব খোঁজ নিয়েছে, মেঘকে পার্সেলটা কে দিয়েছে তার কোনো খবর পাচ্ছে না। শুক্রবার সন্ধ্যার পর আবির ছাদের সবাই হেলান দিয়ে বসেছিল। তানভীর আবিরকে সারা বাড়ি খুঁজে অবশেষে ছাদে আসছে। আবির রাগিনীত মুখ ভর দেখে মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে ভাইয়া, আজ আড্ডা দিতে যাওনি? না, ভালো লাগছে না। কেন ভাইয়া? আবির ভারী কণ্ঠে বলল, ওরে পার্সেলটা কে
পাঠাইছে এখনো জানতে পারলাম না। তোর বোনকে যতবার জিজ্ঞাসা করি ও কেমন যেন উল্টাপাল্টা উত্তর দেয়, ভালো লাগছে না আমার। তানভীর এক পা করে পেছাতে লাগলো। তানভীরের ভাব দেখে আবির থমথমে কণ্ঠ প্রশ্ন করলো, তোর আবার কি হয়েছে? তানভীর আবিরের থেকে ৮-১০ হাত দূরে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসলে পার্সেলটা আমিই পাঠাইছিলাম। কি বলে আবির দাঁড়াতেই তানভীর দৌড়াতে শুরু করে। তানভীরের পেছনে আবিরও ছুটছে। তানভীর দৌড়াতে দৌড়াতে নিচে আসছে। এদিকে সবাই বাড়ির মহিলারা সহ মেঘ মিম আদি বসেছিল। তানভীরকে দৌড়ে নামতে দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে। তানভীরের পেছনে আবিরকে দেখে সহসা বসা থেকে উঠে দাঁড়িয়েছে। তানভীর সোজা মেইন গেট পর্যন্ত চলে গেছে। দরজা খোলার চেষ্টা করছে যেন বাসা থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু দরজা খোলার আগেই আবির চলে আসছে। আবির তানভীরের পিঠে ২-৩টা থাপ্পড় মারছে। তানভীর সঙ্গে সঙ্গে বসে পড়েছে। যতটা ব্যথা পেয়েছে তার থেকেও বেশি চিৎকার করছে, আল্লাহ আমি শেষ। হালিমা খান, মালিয়া খান দুজনই ছুটে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোদের? তানভীরকে মারতেছিস কেন? মেঘ মিমরাও ছুটে আসছে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া কিভাবে মারছেন কেন? ব্যথা পাচ্ছে না? আবির ঠাট্টা স্বরে বলল, আহাগো আসছে তার দরদি বোন। তোর ভাই যে অপরাধ করেছে তার জন্য ওকে সারাদিন পেটানোর দরকার। কি করেছে তোদের বলা যাবে না? হালিমা খান করুণ কণ্ঠে বললেন, তানভীর কি করেছে? খুব বড় অপরাধ করে ফেলেছে? মামুনির করুণ স্বর শুনে আবির তানভীরকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। হালিমা খান তানভীরকে উদ্দেশ্য করে বললেন, কি রে, কি করেছিস তুই? তানভীর দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, তেমন কিছুই না, ভাইয়ার কলিজায় হাত দিয়েছিলাম। বলেই তানভীর রুমের দিকে ছুটে গেছে। আবির নিচে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল, রুম থেকে বের হইস শুধু, তোর খবর আছে। মালিয়া খান সচেতন কণ্ঠে বললেন, আবির কি হচ্ছে এসব? কিছু না আম্মু। তানভীরের পেছনে লাগছিস কেন? আবির ভারী কণ্ঠে বলল, আমি ওর পেছনে লাগি নাই আম্মু, ও আমার পেছনে লাগছে। আর আমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা ঢুকো না প্লিজ। ঠিক আছে ঢুকলাম না, তোদের যা মন চাই কর, ধন্যবাদ। আবির নিজের রুমে চলে গেছে। তানভীর কিছুক্ষণ পর রুম থেকে বের হয়েছে। বেলকনিতে মেঘকে পেয়ে ধীর কণ্ঠে শোধালো, ভাইয়া কোথায় রে? রুমে। কেন? একটু দেখা করে আসি। ভাইয়া তুমি যাইও না, আবির ভাই তোমাকে মারবে। আরে না, কিছু করবে না। মেঘ বিড়বিড় করে বলল, যাও, মায়ের খাওয়ার শখ লাগছে, যখন মায়ের খেয়ে আসো। তানভীর হেসে চলে গেছে। আবির দরজা থেকে গলা পর্যন্ত ঢুকিয়ে ডাকলো, ভাইয়া। আবির বই পড়তেছে। তানভীর আবারও ডাকলো, ও ভাইয়া, কি হয়েছে? আসবো? কেন? একটু আসি। আয়। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার সাথে রাগ করার মতো আমি কিছু করিনি। আবির গুরুতর কণ্ঠে বলল, পার্সেলের টেনশনে আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। 10-12 দিন ধরে তন্ন তন্ন মানুষটাকে খুঁজছি, আর তুই রিল্যাক্সে বসে আছিস? তুমি আমায় বলতা, জানিস তো আমার কাউকে দুশ্চিন্তায় ফেলতে ভালো লাগে না। আচ্ছা সরি, আমি ভাবছি তুমি পার্সেলের বিষয় ভুলে গেছো। তোর বোনকে ঘিরে সামান্য বিষয় আমি ভুলতে পারি না। এত যত্ন, এত ভালোবাসা থাকা সত্ত্বেও রাগ দেখাও কেন? দিনের পর দিন দুজন গাল ফুলিয়ে রাখো কেন? আর ওই দিন পার্সেল পাঠাইছিলাম বলেই তো বোনকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছো। আবির হঠাৎই সিক্ত আঁকিতে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় হয়, ওকে হারানোর ভয়। সর্বক্ষণ আমার মনে ঘুরপাক খাই, কি করি না করি নিজেই বুঝি না। তানভীর শান্ত কণ্ঠে বলল, টেনশন করো না, ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকবে। মেঘ দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল, আসবো? তানভীর আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার বোন এখানে এই রুমে আসতে অনুমতি নিচ্ছে, অথচ কদিন পরে তোমাকে রুম থেকে বের করে দিবে, ভাবতেই ভাল লাগে। এতক্ষণে আবিরের মুখে হাসি ফুটেছে। ঠোঁটে হাসি রেখেই মেঘকে বলল, আসেন। মেঘ রুমে ঢুকে ভ্রুকুসকে শোধালো, আপনাদের দুই ভাইয়ের মান অভিমান ভাঙছে? তানভীর উত্তেজিত কণ্ঠে বলল, আমরা দুই ভাই কখনো অভিমানই করি না। মেঘ কপাল গুটিয়ে রাগে স্বরে বলল, খোঁটা দিলা? তানভীর থমথমে কণ্ঠে বলল, সি, আমার বোনকে আমি খোঁটা দিতে পারি? মেঘ শীতল কণ্ঠে জানালো, আমি কিন্তু যার তার সাথে অভিমান করি না, যে আমার সাথে উল্টাপাল্টা আচরণ করে তার সাথে অভিমান করি। তানভীর হেসে বলল, তোর অভিমান নিয়ে আমি কিছু বলি না, আর বলবোও না। তোর ইচ্ছা 24 ঘন্টা অভিমান করে বসে থাকবি, আর মানুষ তোর অভিমান ভাঙাবে। আবির গম্ভীর মুখ করে তানভীরকে উদ্দেশ্য করে বলছে, আজ অভিমান করতে পারি না বলে কারো কাছে পাত্তা পায় না। তানভীর রাশভরি কণ্ঠে বলল, হইছে, তোমার আর অভিমান করতে হবে না, একজনের ঢং দেখলে আর বাঁচি না। দুদিন পর আবির মেঘকে পার্সেলটা দিয়েছে। পার্সেল দেয় মেঘ সরু নেত্রে তাকে প্রশ্ন করলো, পার্সেল দিয়ে দিচ্ছেন যে, কে পাঠাইছে? তা জেনে তোর কি কাজ? নিলে নে, না নিলে নাই। মেঘ পার্সেল নিয়ে রুমে চলে গেছে। পার্সেলে বই, চকলেট, ছোট ছোট গিফট করা একটা বক্স ছিল। 1 সপ্তাহ কেটে গেছে। আজ মেঘের মনটা খারাপ। ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই বন্যার সাথে বসতে পারেনি। একা একা মন খারাপ করে ক্লাস শেষ করে বেরিয়ে আসছে। সেমিনারে বন্যার মিষ্টির সঙ্গে হাঁটছিল। আচমকা মিনাজ পেছন থেকে মেঘের মাথায় গাঁটটা দিয়ে বলল, এই পচা মেয়ে। মেঘ মাথায় হাত বুলিয়ে পেছনে তাকাতে মিনাজ তপ্ত স্বরে বলল, তুই আমায় ব্লক দিছিস কেন? মেঘের এমনিতেই মেজাজ খারাপ, তারপর মিনাজের উল্টোপাল্টা কথা শুনে মেঘের মেজাজ আরো খারাপ হচ্ছে। মেঘ আদম্য কণ্ঠে বলল, আমি তোকে ব্লক দিব কেন? আর কোথা থেকে বা দিব? তুই আমার ফেসবুক থেকে ব্লক দিছিস। দূর, আমি ব্লক দিইনি, জ্বালাস না আমার, এমনিতে মন ভালো না। তুই ব্লক দিছিস, বিশ্বাস না করলে চেক কর। ইস, আমি গত 2 দিন যাবৎ ফেসবুকে ঢুকি না, তোকে ব্লক দেবো কিভাবে? আমি গতকাল রাতে তোকে মেসেজ দিছি, তার কিছুক্ষণ পর দেখি তুই আমার ব্লক মারছিস। বাজে কথা বলিস না মিনাজ। তুই তোর ফোন বের কর, ব্লক লিস্ট চেক করলেই তো হবে। মেঘ ফোন বের করে বন্যাকে দিয়ে সাইডে চলে গেছে। মন খারাপ থাকলে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, সেখানে হাঙ্গামা
হাঙ্গামা করা তো দূরের বিষয়, বন্যা ফেসবুকে ঢুকে মেঘের ব্লক লিস্ট চেক করলো। ব্লক লিস্টের প্রথম আইডিটাই মিনাজের। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেঘ সত্যি সত্যি মিনাজকে ব্লক দেয়া। মেঘ বিরক্তির স্বরে করে বলল, আমি কালকে ফেসবুকেই ঢুকি নাই। বন্যা এবার শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, মিনাজ কি হয়েছিল, পুরো ঘটনা বল। মিনাজ বলা শুরু করলো, মেঘকে মাঝে মাঝে আমি মেসেজ দিই, ওর মন চাইলে রিপ্লাই করে, না চাইলে করে না। দুদিন ভার্সিটি বন্ধ ছিল, ভাবলাম একটু স্মরণ করি। গত পরশুদিন মেসেজ দিছি, নেটে আসেনি। গতকাল মজার ছলে মেসেজ দিছি, বেবি আই মিস ইউ। তারপর নেট থেকে বেরিয়ে খেতে গেছি, খেয়ে এসে নেটে ঢুকতেই দেখি মেঘের আইডি থেকে ব্লক দেয়া। মেঘ তৃষ্ণ তৃষ্ণে তাকে জানালো, আমি নেটেও ঢুকিনি আর এমন কোনো মেসেজও দেখিনি। বন্যা একটু ভেবে প্রশ্ন করলো, তোর আইডির পাসওয়ার্ড কেউ জানে? না তো, কে জানবে? তোর আইডি কে খুলে দিয়েছিল? মেঘ সহসা বলল, ভাইয়া। পাসওয়ার্ড পাল্টাইছিলি পরে? না। তাহলে তানভীর ভাই? মেঘ আচমকা চটপটে স্বরে বলল, না না ভাইয়া না, আবির ভাই আইডি খুলে দিয়েছিল। বন্যা, মিষ্টি, মিনাজ সবাই নিস্তব্ধ হয়ে গেছে। মিষ্টি একটু পর মৃদু এসে বলল, মেঘ রে তুই শেষ। মিনাজকে 30 মিনিটের মধ্যে ব্লক দিয়ে দিছে, মানে তোর আবির ভাই সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখছে। যা, তুই সাকসেস, সাথে তোর ভালোবাসাও। আজকের এপিসোডটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।